নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা মৃত্তিকা। নড়বড়ে চৌকি, ছেঁড়া তোষক, তেলচিটে বালিশ, তার মাথার কাছে দুরহ বিজ্ঞানের বই। পুরো 10 হাত মাপের ধুতি দুখানার বেশি নেই। সত্যিকার আস্ত শার্ট একটা আছে মাত্র, সেগুলো ব্যবহার হয় বাইরে বেরোতে। এ ঘরের চৌকাঠের ভিতর ঢুকলেই সেগুলো তুলে রাখা হয় সযত্নে। বাজে খরচ করবার মতো দুঃসাহস নেই। এ ঘরে ঢোকার পর যাতে লজ্জা নিবারণ হয় সে হচ্ছে ছেঁড়া ধুতির ভগ্নাংশ দিয়ে তৈরি অভিনব লুঙ্গি। আর গেঞ্জি বলে এখনো যেটাকে চালানো হচ্ছে সেটা হয়তো একসময় ঠাস বুনুনি ছিল, এখন সামারকুল হয়ে গেছে। অন্তত এবারের চাকর যতীন তাই বলে। সে গেঞ্জি আর সেই ধুতি পরেই ত্রস্তে ব্যস্তে ঘরে ভেজানো দরজা খুলে বেরিয়ে এলো কাঞ্চন। অবাক হয়ে বলল, ডাক্তারবাবু, আপনি? ডাক্তার বিশ্বাস গম্ভীর মৃদু স্বরে বললেন, তোমার সঙ্গে একটু কথা আছে কাঞ্চন। বুকের ভেতরটা ধড়াস করে উঠল কাঞ্চনের। কথা? তার সঙ্গে আর ডাক্তারের এমন কি কথা থাকতে পারে তার জন্য তিনি নিজে এই রাত্রে তার দরজায় এসে দাঁড়িয়েছেন? তবে কি এই শেষ আশ্রয়টুকুও খসল? ডাক্তার বিশ্বাসের মাধ্যমেই কি এই সংবাদটা শুনতে হবে, নাকি কাঞ্চনের সেই মরিয়া প্রস্তাবেও প্রতিক্রিয়াটা এটা? হ্যাঁ, কয়েকদিন আগে ডাক্তার বিশ্বাসের কাছে প্রস্তাব রেখেছিলেন কাঞ্চন। অর্থের বিনিময়ে ব্লাড ব্যাংকে রক্ত দিতে প্রস্তুত সে। টাকার বড় দরকার তার। টাকা চাই, টাকা। অথচ সে চাহিদা প্রচুর নয়, মাসে মাসে সামান্য কয়েকটি করে টাকা, যাতে কাঞ্চনের পড়ার খরচটা চলে যায়। ডাক্তার একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদমস্তক দেখে নিয়ে আরও মৃদু এবং কিঞ্চিত কোমল গলায় বললেন, একটা বিশেষ গোপনীয় কথা। সময় হবে তোমার এখন? সময় হবে? কাঞ্চন ব্যস্ত হয়ে ওঠে। তার আবার সময়ের মূল্য? ডাক্তার বিশ্বাস নিজে তার কাছে এসে বিনীত প্রশ্ন করছেন। দুটো কথা কইবার মতো সময় কাঞ্চনের হবে কি না? আরে, পৃথিবী কি উল্টে গেল নাকি? কি আশ্চর্য! কি যে বলেন, আসুন বলেই নিজের ঘরের দিকে তাকায় কাঞ্চন এবং পরবর্তী কথা দিয়ে শেষ করে, কোথায় যে বসবেন? না, বসবো না। ডাক্তার বিশ্বাস কাঞ্চনের ছেঁড়া গেঞ্জি পরা কাঁধের ওপর ডান হাতের থাবাখানি চাপিয়ে বলেন, এখন হবে না, এসো আমার সঙ্গে, গাড়িতে কথা হবে। গাড়িতে? ডাক্তার বিশ্বাসের গাড়িখানাকে মনশ্চক্ষে একবার দেখে নেয় কাঞ্চন। সেই ড্রেস পিছলানো বিরাট গাড়িখানার মধ্যে ঢুকতে হবে কাঞ্চনকে, বসতে হবে সেই স্প্রিংয়ের গদির ওপর। কেন এই অঘটন, কেন? ডাক্তার তাকে কিঞ্চিত স্নেহ করেন বটে, কিন্তু সে স্নেহ করুণা মিশ্রিত। এমন অন্তরঙ্গতা দেখাননি কোনোদিন। যাক, আজ কেন যে দেখাচ্ছেন সে প্রশ্ন নিয়ে মাথা ঘামাবার সময় নেই এখন। এখন শুধু আদেশ পালন। কুণ্ঠিতভাবে বলে, আচ্ছা, যাচ্ছে, কাপড়টা বদলে নি। ডাক্তার সস্নেহ হাস্যে বলেন, থাক থাক, কাপড় বদলাবার দরকার নেই। গাড়ি থেকে তো নামছি না আমরা, খানিকটা চক্কর দিয়ে আসা যাক, যেতে যেতেই কথা হবে। অগত্যাই ছেঁড়া চটিটার মধ্যে পা গলিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে রেখে ডাক্তারকে অনুসরণ করে কাঞ্চন। ঘরে চুরি যাবার মতো জিনিস আছে বলে এ সাবধানতা নয়, খোলা দরজা দিয়ে পাছে তার ভিতরের স্ত্রীহীনতা লোকে চোখে পড়ে যায় এই ভয়ে। অথচ এই নিয়ে বাড়ির বামুন চাকরে মিলে শুনিয়ে শুনিয়ে কত হাসাহাসি করে। নাম দিয়েছে লাখ টাকার বাবু। তবু সে উপহাস না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে হয়। তবু তাদের মনিব বাড়ির করুণার দান, দুবেলা দুপাত ভাত খেয়ে আসতে হয় মাথা হেঁট করে গিয়ে।
এ অপমানে বিচলিত হবার উপায় কাঞ্চনের নেই। তাকে টিকে থাকতে হবে আপন সাধনায়। অপমানে যখন চোখ ফেটে জল আসতে চায়, এ আশ্রয় ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়, তখন কষ্টে নিজেকে দমন করে, মনে মনে জপ করে, এ আমার তপস্যার বিঘ্ন, এ আমার একাগ্রতার পরীক্ষা। আমাকে টিকে থাকতেই হবে, বাঁচতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। বড় লোকের বাড়ি, গেটে ঢুকতেই বাঁধারে নিচু নিচু কখানা ঘর, চাকর বাকরদের জন্যে। তারই একখানায় আশ্রয় পেয়েছে আকাশ কুসুম স্বপ্নে বিভোর জ্ঞানতোষস্পর্শী কাঞ্চন কুমার। মা বাপ হারা গ্রাম্য বালক কাঞ্চন কেমন করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছেঁড়া চটি আর ছেঁড়া প্যান্ট সম্বল করে কলকাতায় এসে কলেজে ভর্তি হলো, কেমন করে 3টে পাশ করলো স্কলারশিপ নিয়ে, সেই ইতিহাস নতুন নয়। সেই দুঃসাধ্য সংগ্রাম আর অসাধ্য সাধনের ইতিহাস এই হতভাগ্য দেশের অনেক অসহায় ছাত্রের জীবনের খাতায় লেখা আছে। কিন্তু কাঞ্চনের আশা আরও উচ্চ, আরও সুদূর বিস্তারী। সে ডক্টরেট পাবার দুরন্ত ইচ্ছা নিয়ে থিসিস লিখতে চায়, চাই সমুদ্র পাড়ি দিয়ে নব নব বিদ্যার অনুশীলন করতে। সে যাই হোক, কথা হচ্ছে আশ্রয়দাদার উপকারের সূত্রে ডাক্তার বাড়ি যাওয়া আসা। তা করতে করতে ডাক্তার বিশ্বাসের সঙ্গে পরিচয় হয় কাঞ্চনের, এবং কেন কে জানে, তদবধি এই দরিদ্র ছেলেটিকে একটু স্নেহের চোখে দেখে থাকেন ডাক্তার। দেখা হলেই ডেকে দুটো কথা বলেন, কয়েকখানি মূল্যবান বই দিয়ে সাহায্য করেছেন একবার, কিন্তু সেসবই করুণার চিহ্ন। এখন নিজে এসে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গোপনীয় কথা বলার মতো অন্তরঙ্গতার সুযোগ দেননি কোনোদিন। প্রথমে খুব খানিকক্ষণ নিঃশব্দে গাড়ি চালিয়ে গেলেন ডাক্তার। সত্যি চক্কর খেলেন লেকের রাস্তায়, আর মৌন প্রতীক্ষারত কাঞ্চন ভাবতে লাগলো আকাশ পাতাল। কি কথা, কেমন কথা, যা বলতে ডাক্তার বিশ্বাসকেও সাহস সঞ্চয় করতে হচ্ছে, সে কথার সঙ্গে কাঞ্চনের কি সম্পর্ক? অনেক প্রতীক্ষার শেষে প্রায় ফেরার মুখে ডাক্তার বিশ্বাস তার বক্তব্য প্রকাশ করলেন। না, আর নার্ভাস নেই ডাক্তার। সহজ শান্ত গলায় বলে ফেললেন সাধারণ একটা কথার মতো, বিয়ে করবে কাঞ্চন? অগাধ বড়লোকের একমাত্র মেয়েকে, না কানা খোঁড়া কিছুই নয়, আস্ত মেয়ে, কুশ্রী মোটেই না, রূপসী বলা চলে বরং। সুখের ঘরেই তো রূপের বাসা, এক কথায় অর্ধেক রাজত্ব আর একটি রাজকন্যা। কাঞ্চন হাত বাড়ালেই তার স্বপ্নাতীত সৌভাগ্য হাতে আসে কাঞ্চনের। শুধু হ্যাঁ, শুধু শুধু সেইটুকু যদি স্বীকার করে নেয় কাঞ্চন, আধুনিক উদারতা দিয়ে, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে আর বাস্তব বুদ্ধি নিয়ে, বরা তো একেবারে ফিরে যাবে কাঞ্চনের। শেষ হবে এই নির্লজ্জ নিষ্ঠুর জীবনের সংগ্রামের। জ্ঞানের তপস্যায়, বিজ্ঞানের অনুশীলনে নিশ্চিন্তে জীবন কাটিয়ে যেতে পারবে। অন্য চিন্তা চোখ রাঙাবে না কোনোদিন, অন্য কোনো চিন্তায় থাকবে না। নিজের লাইব্রেরি, নিজের গবেষণাগার, এক কথায় বহির্জগতের সকল সুখ সুবিধা করায়ত্ত করে অন্তর্জগতের মধ্যে বাস করতে পারবে সে। শুধু যদি গাড়ি থেকে নামবার সময় ডাক্তার ওর সেই জালি গেঞ্জি ঢাকা পিঠটা একবার চাপড়ে দিয়ে বলেন, আজই এক্ষুনি তোমার উত্তর চাইছি না আমি, চট করে বলতে পারবে না তা আমি জানি, ভাববার জন্য সময় দিচ্ছি। কত চাও, 24 ঘন্টা নাকি 48 ঘন্টা? এতক্ষণে স্তব্ধ নির্বাক ছেলেটা এই প্রথম কথা বলে, প্রায় অস্ফুট কণ্ঠে। 3টে দিন সময় দিন আমায়। ডাক্তার বিশ্বাস কয়েক সেকেন্ড চুপ করে থেকে গম্ভীরভাবে বলেন, বেশ, তাই হবে। আমার অবশ্য ধারণা যে কোনো বিষয়ে ডিসাইড করতে একটা রাতে যথেষ্ট। তাছাড়া 2 দিন অপেক্ষা করতেও ইচ্ছুক নয় তারা। তবু তোমার কথাই থাক, 3 দিন পরেই আমি আসব। এই সময়ই আসব। আশা করি তোমার ভবিষ্যৎ উন্নতির অনুকূলেই রায় দেবে তুমি। তোমার মা বাপ নেই, কোনো অভিভাবকের রক্তচক্ষু নেই, বিয়ে দেবার মতো বোন নেই, আসলে সমাজের কোনো দায়ী তোমার নেই। একটা বদ্ধমূল পুরনো কুসংস্কারকে আঁকড়ে থেকে তাকে তোমার ওপর প্রভুত্ব করতে দিলে নির্জলা বোকামিই হবে। আচ্ছা, ভেবে দেখো,
এদিকে তোমার স্বপ্ন, সাধনা, উজ্জ্বল ভবিষ্যৎ, আর অপরদিকে একটা তুচ্ছ কুসংস্কার। দেখো কাকে প্রাধান্য দেবে। আচ্ছা, গুড নাইট। দীর্ঘ বলিষ্ঠ দেখি ডাক্তার দৃঢ় পদক্ষেপে গাড়িতে গিয়ে ওঠেন, আর স্টিয়ারিংয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই স্খলিত পদে এগিয়ে গিয়ে জানালার নিচেটা চেপে ধরে কাঞ্চন। ডাক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। কি হলো, এখনই কি উত্তর ঘোষণা করে ফেলতে চাই কাঞ্চন, এত বড় একটা উজ্জ্বল ভবিষ্যতের মূলে কুঠারাঘাত করে? কিছু বলতে চাও? হ্যাঁ। কণ্ঠস্বর কিন্তু এখন আর স্খলিত নয়, দৃঢ়ই। দৃঢ় স্থির কণ্ঠে বলে কাঞ্চন, সময় নেবার দরকার নেই, আমি রাজি। ডাক্তার গম্ভীর স্নিগ্ধ কণ্ঠে বলেন, ভালো করে ভেবে বলছো? হ্যাঁ। কিন্তু একটু আগেই তুমি ভাববার জন্য অনেকটা সময় চাইছিলে কাঞ্চন। তারা দরকার নেই, মনস্থির করে ফেলেছি আমি। দেখো, আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করিনি। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে রাজি? বলতে পারি তাদের? আগে হ্যাঁ। বেশ, শুনে খুশি হলাম। শুধু সে পক্ষে আমার বন্ধুলোক বলেই নয় কাঞ্চন, বুঝলে, আমি তোমারও ভালো চাই। যে সাধনায় ব্রতী হয়েছ তুমি, সে সাধনা দরিদ্রের নয়। অভাব, অনটন, প্রতিকূল অবস্থা সব কিছু অতিক্রম করে সাফল্য অর্জন করবার যে প্রতিভা, সে হলো দুর্লভ জিনিস। দৈবাৎ দেখা মেলে তার। তা নইলে অর্থের প্রাচুর্যই হচ্ছে সাফল্যের সহায়। তুমি মনস্থির করে ফেলতে পারলে দেখে সত্যিই খুশি হয়েছি। আমার যৌবনে আমিও যদি এরকম কোনো চান্স পেতাম, হয়তো অবহেলা করতাম না, ভাগ্যের দান বলেই গ্রহণ করতাম। আচ্ছা যাও, নিশ্চিন্ত হয়ে ঘুমোগে। নিশ্চিন্ত হয়ে ঘুমোবার নির্দেশ দিয়ে গেলেন ডাক্তার। কিন্তু ডাক্তারের নির্দেশ মানা কি এতই সহজ? ঘুম আসবে আজ কাঞ্চনের? এদিকে সহস্র বাহু প্রসারিত প্রলোভন দুর্বার আকর্ষণে টানতে চায়, আর একদিকে মুমূর্ষুর ক্ষীণ কণ্ঠের আহ্বানের মতো তুচ্ছ একটু সংস্কারের নিষেধ। তবু এক কথায় নিক্তির পালাটা নেমে পড়ে না কেন? এত চিন্তা কিসের? সত্যি তো, সমাজ শাসন মানবার কোনো দায়ী তো নেই তার। কেন তবে সে রাজি হবে না? সে শিক্ষিত, সভ্য, আধুনিক। এটুকু উদারতা থাকবে না তার? এক অসতর্ক কুমারী মেয়ের অজ্ঞাত সন্তানের পিতৃত্ব স্বীকার করে নেওয়ার মতো উদারতা? কাঞ্চনের এই উদারতায় সে বেচারি মেয়েটার জীবন রক্ষা হবে। রক্ষা হবে এক সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মান সম্ভ্রম। মানুষ কি ভুল করে না? সে ভুলকে ক্ষমা দৃষ্টিতে দেখবে না অপর মানুষ? ছোট্ট একটা জিনিসকে অনেক বড় করে দেখবার কি দরকার? বরকর্তা ডাক্তার বিশ্বাস, কন্যাকর্তা তার একান্ত সুহৃদ ডাক্তার মজুমদার। বরকন্যা বিদায়ের কালে বিশ্বাস মজুমদারের কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলেন, তুমিও চলো না। মজুমদার আরো গম্ভীর, আরো মৃদু স্বরে বললেন, পারছি না, বড় টায়ার্ড লাগছে। তুমি গেলেই হবে, তুমিই তো সব। গাড়ি হুশ করে বেরিয়ে গেল, বরকনে, একটা দাসী আর ডাক্তার বিশ্বাসকে নিয়ে। না, সেই নড়বড়ে চৌকিপাতা কাঞ্চনের পরিচিত আস্থানাই নয়, এক অচেনা রাজপ্রাসাদে। ডাক্তার বিশ্বাস অভিনব শয্যায় সজ্জিত একখানা ঘরে ওদের বসিয়ে প্রসন্ন মুখে বললেন, নাও, এই তোমাদের বাড়িঘর, সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করো এবার। অবগুণ্ঠনের আড়াল থেকে দুটি কুণ্ঠিত চোখ তার কাকাবাবুর মুখের দিকে চাইতে গিয়ে নিজেকে নিচু করে নিল। ডাক্তার বিশ্বাস সহজভাবে বলেন, বাড়িটা বিরাট, বুঝলে কাঞ্চন, এখানে স্বচ্ছন্দে তোমার লাইব্রেরি, ল্যাবরেটরি সব কিছুই করা চলবে। আর কোনো ঝক্কিই পোহাতে হবে না তোমাকে। বুঝতেই তো পারছো, মজুমদারের অনেক সন্তান মারা গিয়ে এই একমাত্র মেয়ে, মা বাপের প্রাণের পুতুল। আশা করি এই স্নেহের উপযুক্ত মর্যাদা তোমার কাছেও পাবে মনু। আচ্ছা মনুমা, তুমি বরং একটু বিশ্রাম করো, আমি কাঞ্চনকে তার বাড়িটা দেখিয়ে নিই। এখানে আছে কে? মানে কে কে এসেছে?
নববধূ মাথা নেড়ে মৃদু স্বরে বলে, জানি না, মা আসবেন বোধহয়। কাঞ্চনকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখান ডাক্তার বিশ্বাস। স্বপ্নাহতের মতোই অনুসরণ করে চলে কাঞ্চন। কাল থেকে তো স্বপ্নাহত হয়েই আছে সে। যা কিছু ঘটে যাচ্ছে তার কোনোটাই যে সত্য বলে বিশ্বাস হবার মতো নয়। এই উপকরণ আর আসবাবের ঠাসা বাড়িটা নাকি তার নিজস্ব। এত প্রাচুর্য, এত উপকরণ, এত জিনিস মানুষের ব্যবহারে লাগে, এসবের ব্যবহার পদ্ধতিই বা কি? আবু হোসেনের মতো হঠাৎ রাজা কাঞ্চনকে আর ডাক্তারবাবুকে দেখছে, আর দাসদাসীরা সসম্ভ্রমে সেলাম করে সরে দাঁড়াচ্ছে। আত্মীয় স্বজনের অভাব থাকলেও দাসদাসীর অভাব নেই এই বাড়িতে। ঘুরতে ঘুরতে ক্ষণে ক্ষণে মনে হতে থাকে কাঞ্চনের, দুজন বুদ্ধিমান ডাক্তার এই উন্নত বিজ্ঞানের যুগে পারিবারিক সম্ভ্রম রক্ষার অন্য কোনো উপায় খুঁজে পেলেন না। পথের ভিখিরিকে ডেকে এনে সিংহাসনে বসিয়ে দিয়ে সেই সমস্যার সমাধান করলেন। এটা একটা আশ্চর্য বই কি। এ প্রশ্নের উত্তর দিলেন মনুর মা, স্বয়ং মজুমদার গৃহিণী। একান্তে কাছে ডেকে চোখের জলে ভেসে কাঞ্চনের হাত ধরে বললেন, তোমাকে আর কি বলবো বাবা, দেবতা তুমি। সব জেনে শুনেই আমার মনুকে নিয়েছ। তোমার কাছে লুকোছাপা করব না। ডাক্তারি বুদ্ধিতে অনেক পরামর্শই করেছিলেন দুই বন্ধুতে মিলে। আমি কেঁদে কেটে নিবৃত্ত করেছি। বলি এত বড় পাপ আমি হতে দেব না। আর শুধু তোমাদের মান সম্মান বজায় হলেই তো চলবে না, মনু আবার মন ভাঙা হয়ে গেলে বাঁচবে না। তুমি আমার মনুর মনের দিকে তাকিও বাবা, ওকে যেন হেনস্থা করো না। ওর দোষ নেই, ও অবোধ। দোষ আমারই, অসাবধানতার। অভিজাত ঘরের ধনী একটি মহিলা করুণা ভিক্ষা করেন কাঞ্চনের কাছে। পরশু পর্যন্ত যে কাঞ্চন যতীন চাকর আর বামুন ঠাকুরের পাশে ঘরে শুয়েছিল, নরবরে সেই চৌকিটার ওপর। আচার অনুষ্ঠানের পালা শেষ হলে নবদম্পতি যখন নির্জন হল, প্রথম কথা কয়ে উঠল কনে। মৃদু স্বরে বলে উঠল, আমার বড্ড ঘুম পেয়েছে। ঘুমের জন্যে অনুমতি চাওয়া নয়, শুধু জানিয়ে দেওয়া। ত্রস্ত ব্যস্তে কাঞ্চন যে উত্তরটা দিল তার ভাষাটা শোনা গেল না। ভাবে মনে হলো, সে কি নিশ্চয়ই ঘুমিয়ে পড়ো। মুহূর্তেই ঘুমিয়ে পড়ল বউ। কাঞ্চন ভাবল নিশ্চয়ই খুবই ঘুম পেয়েছিল, না হলে এত চড়া আলোর নিচে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। কাঞ্চনের অত তাড়াতাড়ি ঘুম এলো না। চুপচাপ বসে রইল অনেকক্ষণ। ভাবল ঘুমিয়ে পড়ে কাঞ্চনকে বরং বাঁচিয়েই দিয়েছে বউ, নইলে কি কথা বলতো সে। নিদ্রিতার মুখের দিকে চেয়ে চেয়ে দেখল, বিষণ্ণ ক্লান্ত পাণ্ডুর, তবু ভারী সুন্দর। ভাবল এই মুখের অধিকারিণীকে কখনো হেনস্থা করা যায়। মনে মনে বলে, স্নেহ আর সহানুভূতি দিয়ে তোমার সমস্ত গ্লানি মুছে নেব আমি। তা নিজের প্রতিজ্ঞা রক্ষা করে কাঞ্চন। স্নেহ ভালোবাসায় ডুবিয়ে দেয় স্ত্রীকে। দারিদ্র আজীবনেও অভ্যাস হয় না, কিন্তু প্রাচুর্যের অভ্যাসে দেরি লাগে না। সেদিনের স্বপ্নাহত কুণ্ঠিত কাঞ্চন এখন স্বচ্ছন্দেই গৃহকর্তার ভূমিকা অভিনয় করে চলেছে। মনুর স্বাস্থ্যের জন্য উৎকণ্ঠার অবধি নেই তার। বকে শাসন করে মমতায় বিগলিত হয়। মজুমদার গৃহিণী বলেন, দেবতা শুধু আড়ালে নয়, সামনেও। দুই ডাক্তার বন্ধু আড়ালে সব প্রশংস সুরে বলেন, সত্যি ছেলেটা মহাপ্রাণ, এতটা আশা করা যায়নি। আবার মৌখিক প্রশংসাতেই কর্তব্য শেষ করেন না তারা, নিজেদের প্রতিশ্রুতিও পালন করেন। নিচের তলায় প্রকাণ্ড হলটা পরিণত হয়েছে কাঞ্চনের লাইব্রেরি ঘরে। প্রায় প্রতিদিন কিছু না কিছু করে সংগৃহীত হচ্ছে মূল্যবান গ্রন্থরাজি। ভরে উঠছে কাঞ্চনের ঘর, ভরে উঠছে কাঞ্চনের মন। এদিকে তিলে তিলে ভরে উঠছে একখানি দেহ, লাবণ্যে আর সুষমায়, ক্লান্তিতে আর কোমলতায়। মনুর মা এসে চুপি চুপি মেয়েকে শিক্ষা দিয়ে যান। বেশি শুয়ে বসে থাকিস না মা, যতটা পারবি কাজ করবি, তাতে ভালো হবে। মেয়েকে তিনি সামনেই এখানে রেখে দিয়েছেন, নিয়ে যাননি নিজের কাছে। জামাইয়ের মন বাঁধবার কৌশল হিসেবেই বোধ হয়। যত কাছে কাছে থাকবে ততই তো কাছাকাছি হবে, মনের কাছাকাছি, আত্মার কাছাকাছি।
নিজের কাজের ফাঁকে ফাঁকে একবার উঠে আসে কাঞ্চন। স্তম্ভিত বিস্ময়ে হাঁ হাঁ করে করে বলে, ঘর ঝাড়ছো তুমি? বিছানা পাচ্ছ তুমি? এই ভিজে কাপড়গুলো মেলে দেবার লোক খুঁজে পেলে না বাড়িতে? তোমার ঝি চাকরগুলো সব একযোগে ধর্মঘট করছে নাকি? রেখে দাও, রেখে দাও শিগগির, শুয়ে পড়ো লক্ষ্মী মেয়ের মতো। মনু হাসে, মধুর ম্লান হাসি। মা বলেছেন কাজ করতে। কাঞ্চন উদ্বিগ্ন আর অবাক হয়ে বলে, মা বলেছেন? তোমার মা? বলো কি? কেন বলো তো? গরিবের বউ হয়েছ বলে নাকি গো? হ্যাঁ, জানি না বলে পালাতে চেষ্টা করে মনু। কাঞ্চন অবশ্য যেতে দেয় না, হাত ধরে ফেলে কাছে বসিয়ে বলে, তোমার শরীরের এই অবস্থা, এখন কাজ করতে বলছেন কেন? বললে না যে? বাহ, বলছি তো, জানি না, বললেন ভালো হবে। কি জানি বাবা। কাঞ্চন দুই হাত উল্টে বলে, মেয়েদের ব্যাপারই আলাদা। কাঞ্চনের কথার উত্তরে কি একটা পরিহাসের কথা মুখে আসে মনুর, কিন্তু চুপ করে যায়। তার যে প্রতি পদে বাধা, প্রতি পদে সংকোচ। কাঞ্চন তার স্বাস্থ্যের জন্য অহরহ উদ্বেগ প্রকাশ করে, কিন্তু তার বাইরে তার আর বেশি নয়। মনুর প্রাণের অন্তরালে আরেকটি যে প্রাণ স্পন্দন ধ্বনিত হচ্ছে, সে কথা ইঙ্গিতেও উল্লেখ করে না কাঞ্চন। মনুর যেন একটা রোগ হয়েছে, সেই রোগের জন্যেই স্নেহময় স্বামী হিসাবে সতর্ক করে, শাসন করে, মমতা করে। অবশেষে একদিন মজুমদার গৃহিণী এসে বললেন, এবার তো ওকে নিয়ে যেতে হয় বাবা, আর আমার কাছে থেকে দূরে রাখতে ভরসা হয় না। তুমি কি বলো? মৃদু হেসে কাঞ্চন বলে, কি মুশকিল, এর জন্য আমার অনুমতি নিতে হবে নাকি? তুমি দেবতা, বলবার কিছু নেই আমার, তবু ওটা বলা নিয়ম। তাহলে একটা ভালো সময় দেখে কাল পরশুর মধ্যেই। কিন্তু যে অন্ধকারের জীব পৃথিবীর আলো দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, সে কি পাঁজির ভালো সময়ের জন্য অপেক্ষা করে? সেই রাত্রেই ঝনঝনিয়ে টেলিফোন বেজে ওঠে চারিদিকে। দু তিনখানা গাড়ি ছুটোছুটি করতে থাকে, এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে লেডি ডাক্তার আর নার্সের বাড়ি। ছুটোছুটি করেন মজুমদার গিন্নি, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে। আর শিক্ষিত সভ্য জ্ঞানতস্পর্শী কাঞ্চন নিচের তলায় নিজের গ্রন্থাগারে নির্লিপ্তের মতো একা চুপচাপ বসে বসে ভাবতে থাকে, বাংলাদেশে শিশু মৃত্যুর হার নাকি ভয়াবহ। লক্ষ লক্ষ শিশু নাকি পৃথিবীর আলো দেখবার আগেই অন্ধকারের রাজ্যে নির্বাসিত হয়। সহস্রবার মনকে চোখ রাঙালেও ঘুরে ফিরে শুধু এই এক কথাই মনে পড়ে, কিন্তু যে অসত্যের বীজ ভাঙা ইটের খাঁজে বাসা বাঁধে, সে ঝড়ে উড়ে যায় না, টিকে থাকে, বিরাট দেওয়ালে ফাটল ধরায়। কাঞ্চনের সমস্ত চিন্তা ডুবিয়ে দিয়ে শাঁখ বেজে ওঠে ওপরতলায়। দাসীটা বাজাচ্ছে বেপরোয়া জোরে। শাঁখের শব্দ রাত্রে এত চড়া লাগে, বুকের ভিতর হাতুড়ির ঘা মারে। শাঁখ হাতে করে ছুটে এসেছে ঝিটা, একেবারে দরজা ঠেলে ঘরে ঢুকে ডাক দেয়, জামাইবাবু সন্দেশ কই? রাত পোয়ালে 100 টাকা সন্দেশ আনাতে হবে। অমনি না, চলুন এখন দেখবেন, ফুটফুটে সুন্দর খোকা, সদ্য দেখলে দিন খ্যান দেখতে হয় না। উমা, চুপচাপ বসে যে, আহ্লাদে হাত পা উঠছে না নাকি? চলুন, এখনকার কালে এত লজ্জা কেউ করে নাকি? চমকে ওঠে কাঞ্চন। ও, এতক্ষণ মনে হচ্ছিল না এই শব্দটা। লজ্জা, লজ্জা, যে বোবা বিদ্রোহ মনের মধ্যে ঝড় বোহাচ্ছিল, তার অপর একটা নাম লজ্জা। এখন এই দাসদাসী, নার্স, ডাক্তার, মজুমদার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে প্রসন্ন মুখে, প্রথম পিতৃত্বের খুশির ভূমিকায় অভিনয় করতে। শুধু আজ নয়, আজ থেকে আজীবন চালিয়ে যেতে হবে সে অভিনয়। কি লজ্জা, কি লজ্জা! কেমন করে সে উপরে উঠে সেই নীল আলো জ্বালা ঘরটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল নিজেই জানে না কাঞ্চন। হয়তো বাচাল ঝিটা একরকম ঠেলতে ঠেলতেই নিয়ে গিয়েছিল। কোলাহল শান্ত হয়ে গেছে, তাই চড়া আলোটা নিভিয়ে দিয়ে মৃদু নীল আলোটা জ্বেলে দেওয়া হয়েছে। ঘরে আর যারা আছে তাদের দিকে বুঝি চোখও পড়ে না কাঞ্চনের।
বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে মুদ্রিত চক্ষু নিদ্রিত নিথর এক নারী মূর্তির দিকে, যার শয্যার একাংশে তেমনি নিঝুম একটু মাংসপিণ্ড। কে এরা? এদের কাউকে কি চেনে কাঞ্চন? এদের সঙ্গে কোথাও কোনো যোগ আছে তার? এই কি সেই মনু, যাকেই 5-6টা মাস স্নেহে সোহাগে ডুবিয়ে রেখেছিল সে, নিতান্ত প্রেমময় স্বামীর মতো? কাঞ্চন কি জানতো ওর না অন্তরালে এক অদৃশ্য সত্তা তিলে তিলে আপন মূর্তি রচনা করে চলেছে? তবে তবে কেন এত অপরিচিত লাগছে ওকে, এত দূরবর্তী? না না, এরা কাঞ্চনের কেউ নয়। কাঞ্চনের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। ওরা অচেনা, ওরা অসহ্য, হ্যাঁ হ্যাঁ অসহ্য। নেমে যাবার সঙ্গে সঙ্গে দাসীটা হেসে হেসে বলে, যাই বলুন মা, আপনার জামাই যেন কেমন কেমন, জানেও না কিছু। আঙুলে 2-3টে আংটি, তার থেকে নয় একটা খুলে দিয়ে ছেলের মুখ দেখতে হয়। না টাকা না সোনা, অমনি ছেলের মুখ দেখলো, আবার নেবে গেল দেখো, যেন ছুটে পালালো। পাছে আবার আমরা সন্দেশ সন্দেশ করে আবদার করি তাই। মজুমদার গৃহিণী শান্ত কণ্ঠে বলেন, থাম বাবু, মেলা চেঁচাসনি। মনু চমকে উঠবে। জামাই আমার বরাবরই অমনি লাজুক। বরাবরই লাজুক? না, এইমাত্র টের পেয়েছে কাঞ্চন লজ্জা কি বস্তু। তা নইলে এখনই বা অমন পালাতে শুরু করেছে কেন, রাতের নির্জন রাস্তা ধরে, নিঃসম্বল শূন্য হাতে? শুধু নিচে নেমে একবার যেন সেই বড় হলটার দরজায় এসে থমকে দাঁড়িয়েছিল না? একটা দীর্ঘ নিঃশ্বাস কি ছড়িয়ে পড়েছিল নির্জন ঘরের থমথমে বাতাসে? না না, নিঃশ্বাস নয়, নিঃশ্বাস নয়। মুছে যাক উজ্জ্বল ভবিষ্যৎ, মুছে যাক সাফল্যের স্বপ্ন, ধুয়ে মুছে যাক নির্ভাবনায় জ্ঞান চর্চার সুযোগ। এখন শুধু পালাতে হবে অনড় অসহায় ছোট একটি মাংসপিণ্ডটার কাছ থেকে, যত দূরে পারা যায়। দ্বিতীয়বার যাতে দেখতে না হয় ওকে। হয়তো আবার দেখা হবে, দেখা দেবে দুঃসহ বেকার জীবন। হয়তো গায়ে পড়ে থাকা এই শার্টটাই একমাত্র হয়ে উঠবে। হয়তো আবার একটা নড়বড়ে চৌকি জোটাও দুষ্কর হবে। তবু পালানো ছাড়া উপায় নেই। এতটুকু একটা মাংসপিণ্ড যে এত বড় হয়ে দেখা দেবে, এ ধারণা কি আগে ছিল কাঞ্চনের? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মৃত্তিকা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।